শুরুতে দেখব 90 ডেজ নাটকের বিহাইন্ড দ্য সিন। গুলশানের চিত্র প্রদর্শন সিটি অফ মেমোরিজ। ঢাকায় ফের আতিফের 2 কনসার্ট। 3 দশক পর বড় পর্দায় আসছেন রিচি সোলাইমান। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শালিন আছি আপনার সাথে। নাটকের নাম 90 ডেজ, যেখানে অভিনয় করেছেন এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী। শুটিং লোকেশন ছিল উত্তরা এলাকার একটি শুটিং স্পট। মনিটরের পিছনে যিনি বসে পরিচালনা করেছেন তিনি ছিলেন রহিম সুমন। দর্শক, আজ আমরা দেখব কিভাবে নির্মিত হচ্ছে এই নাটকের শুটিং। মাসুমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। আমার নাম হচ্ছে আরফান অনিক, আমি আবিদ ক্যারেক্টার প্লে করছি। আমার চরিত্রের নাম লাবণ্য। লাবণ্য একটু ইন্ট্রোভার্ট। আমার চরিত্রের নাম হচ্ছে তিথি, যেটা কিনা নাবিলা আপুর বোনের ক্যারেক্টার। আমরা সবাই যারা বিদেশে চলে যাই, আমরা বিদেশে থেকে যাই, বাট এখানে আমাদের মূল চরিত্র বিদেশ থেকে বাংলাদেশে আসে। একটা ফ্যামিলি ড্রামা, এবং এই পরিবারে আমার বোন আছে, আমার মামা মামি, যেহেতু আমার বাবা মা নেই, তো আমি এই পরিবারেই বড় হয়েছি। অ্যাক্টিংয়ের জায়গাটা কমফোর্টের জায়গা না থাকলে খুব ডিফিকাল্ট। সেই জায়গা থেকে আমাদের কেমিস্ট্রি আই গেস আপনাদেরও ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে। চঞ্চল চটপট একটা মেয়ে থাকে, আর নাবিলা আপু থাকে খুবই রিজার্ভ এবং শান্ত প্রকৃতির মেয়ে। এই নাটকটা হচ্ছে একটি ফ্যামিলি জনরার হচ্ছে গল্প। এই নাটকটার হচ্ছে গল্পের শেষ প্রশ্নে যে বিষয়টা হচ্ছে, এটা একটা গিমিক থাকবে 90 ডেজ। এই গল্পের যে প্রধান চরিত্র আরফান অনিক, সে আসলে বেসিক্যালি হচ্ছে বিদেশে থাকে। তা সে একটা পর্যায়ে হচ্ছে জানতে পারে যে সে একটা ডিজিজ দ্বারা আক্রান্ত, সে একটা রোগে আক্রান্ত। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আলিয়াস প্রসেস দ্য ঢাকার গুলশান শাখায় অনুষ্ঠিত হলো শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক মিনিয়েচার আর্ট প্রদর্শনী সিটি অফ মেমোরিজ। এই প্রদর্শনীতে উঠে এসেছে মুঘল মিনিয়েচার শিল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে পুরনো ঢাকার জীবন, সৌন্দর্য এবং পরিবর্তনের নানা গল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মার্ক সেরে শার্লে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিলির কনসাল আসিফ এ চৌধুরী ও শিল্পী মুস্তফা জামান। প্রদর্শনীতে শিল্পীর প্রায় 100 মিনিয়েচার চিত্রকর্ম স্থান পায়, যা সাম্প্রতিক শিল্প ভাবনা ও অভিব্যক্তির স্বতন্ত্র রূপ দর্শকদের সামনে উন্মোচিত করবে। বাংলাদেশে আসলে মিনিয়েচার নিয়ে প্র্যাকটিস কম হয়, বাট আমাদের এখানে ধরেন আমি মিনিয়েচার নিয়ে কেন বলবো, এই মিনিয়েচারটা হয়েছে কি যে আপনি ছোট্ট একটা টেবিল থাকলেই আপনি কিন্তু এই কাজগুলো করে যেতে পারবেন, আপনার জন্য একটা বড় জায়গা নেই। তো এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি যে ঢাকায় যারা বসবাস করে তাদেরকে মিনিয়েচার নিয়ে একটু ভালোভাবে চিন্তা করা দরকার। Today we are very lucky because we've got a famous Bangladeshi artist who is giving his interpretation of old Dhaka. This man is me. Is Mr. Kazi Salahuddin Ahmed, and he shares his view about his village, which is Old Dhaka. And we are very happy to welcome him. Alliance Française has the tradition of sharing cultures and developing the dialogue between cultures, French culture and Bangladeshi culture. অস্ট্রেলিয়ার রাতগুলো মনে হয় সিনেমার দৃশ্য। হঠাৎ আলো কমে স্পটলাইট জ্বলে ওঠে, আর এক ঝটকায় মঞ্চে ঢুকে পড়েন প্রীতম হাসান। সুরও যেন বাতাসে নেচে ওঠে, শহরগুলো থমকে শোনে সেই গানের সুর। প্রীতম হাসান লাইভ ইন অস্ট্রেলিয়া এখন শুধু কনসার্ট না, এক একটা শহরে যেন এক একটা নাটকীয় পর্ব। সিডনির মঞ্চে শুরু হয়েছিল আগুন, মেলবোর্নে তার রূপ নিল উন্মাদনায়।
আর ব্রিসবেনে পৌঁছতেই দুলে উঠল পুরো অডিটোরিয়াম। পাশে বড় ভাই প্রতীক হাসান। দুই ভাইয়ের দুই যুগ দুই ধারা, অথচ এক মঞ্চে একসাথে দাঁড়ালে তৈরি হয় অন্যরকম এক রহস্যময় রিদম। বেস্ট অফ বেঙ্গলের উদ্যোগে শেষ পর্ব 23 নভেম্বর পার্থে। আয়োজকদের ভাষায় 1200 মানুষ যখন একসাথে দাঁড়িয়ে হাততালি দেয়, তখন বোঝা যায় খালিদ হাসান মিলুর দুই ছেলে শুধু গান করেন না, গল্পও বানিয়ে ফেলেন সুরের ভেতর। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। গত বছরের 29 নভেম্বরের ভরা মাঠের কনসার্ট তার নিজের কাছেও ছিল স্মরণীয়। এবছর তিনি করবেন 1 নয় 2টি শো। এর মধ্যে একটি আয়োজন করেছে মেইন স্টেজ, যেটি 13ই ডিসেম্বর। অন্য আয়োজনটি করেছে স্পিরিটস অফ জুলাই। তাদের কনসার্টে গতবার রাহাত ফাতে আলী খান গান করেছিলেন। এবার মার্চ ডিসেম্বরেই আতিফকে নিয়ে নতুন আয়োজনের ঘোষণা আসছে। 3 দশকের অভিনয় জাদু পেছনে ফেলে নতুন এক দরজা খুলতে যাচ্ছেন রিচি সুলাইমান। অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়। অসংখ্য নাটক, টেলিফিল্ম আর স্মরণীয় চরিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রে তাকে কখনো দেখা যায়নি। এবার সেই দীর্ঘ বিরতি ভাঙছে। সাজগোজ প্রযোজিত আর রাজীব সালেহিন পরিচালিত একটি ছবির শুটিং শিগগিরই শুরু হবে। তবে ছবির নাম বা সহ অভিনেতার পরিচয় আপাতত রহস্যেই রাখছেন রিচি। বহুবার সুযোগ তৈরি হলেও সময় পরিস্থিতির অমিল তাকে থামিয়ে রেখেছিল। সম্প্রতি এক কফি শপ উদ্বোধনী আয়োজনে তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন তার চলচ্চিত্র যাত্রা শুরু হচ্ছে খুব শিগগিরই। ঢাকার এক সন্ধ্যায় যখন আলো ম্লান হবে, পর্দায় জ্বলে উঠবে সেই সব মানুষের গল্প যারা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিজের ভয়ের সঙ্গে যুদ্ধ করেছে। ফিরে আসছে ম্যান অফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। এবারও শুক্রবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে বসছে অ্যাডভেঞ্চার সিনেমার উৎসব। কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, স্পেন ও ফ্রান্স, বিশ্বের 5 দেশের 60টি পুরস্কারজয়ী চলচ্চিত্রে ভেসে উঠবে তুষারঝড়, রক ক্লাইম্বিং, স্কিইং আর বন্য দৃশ্যের উত্তেজনা। এর বাইরে বিশেষ আকর্ষণ বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জীবনভিত্তিক তথ্যচিত্র সামিট ইজ আ ওম্যান। এভারেস্ট ছোঁয়ার এক দশক পরও নিশাতের যাত্রা এখনও আকাশ ছুঁতে চাওয়া মানুষের সাহসকে নতুন করে লিখে দেয়। 1976 থেকে শুরু হওয়া বানফ আজ বিশ্বের 800 শহরে উদযাপিত হয়, আর ঢাকায় এর আয়োজন করছে কেওক্রাডাং বাংলাদেশ। রাজধানীর শান্ত একটি সভাকক্ষ হঠাৎই হয়ে উঠল একরকম সচেতনতার স্টেজ, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিভাবে সিনেমা, ওটিটি, ড্রামা থেকে কিশোরদের নো স্মোক নো ড্রাগ লাইফে রাখা যায়। মানুষ আয়োজন করেছিল এমন একটি কর্মশালা যার থিমটাই যেন রিয়েল লাইফ সুপারহিরো মুভি। পর্দায় মাদককে গ্ল্যামারাইজ করলে তরুণদের মনে কি বিষ ঢোকে, আর সেটা থামাতে মিডিয়া কি করতে পারে। সহযোগিতায় ছিল বাসাস বেনু চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের সভাকক্ষ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। বক্তব্য দেন সৈয়দ মাহবুবুল আলম, আমিনুল ইসলাম সুজন, উম্মে জান্নাত সহ অনেকেই। সবাই একই সুরে বললেন, কন্টেন্টে লুকানো মাদক প্রচারণা তরুণদের ডিস্ট্রাক্ট করছে ভয়াবহভাবে, আর এটার লাগাম টানতে সাংবাদিকদের ভূমিকা আরও ধারালো হওয়া দরকার। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো মৃত্যুর পর জুবিনের প্রথম জন্মদিন, 1200 কোটির বারাণসীতে 200 কোটি পরিচালকের, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। কারো হাতে কেক, কেউ এনেছেন ফুল, আবার কেউ গাইছেন শিল্পীর জনপ্রিয় গান। এভাবেই মৃত্যুর পর প্রথম জন্মদিনে লাখো ভক্তের ভালোবাসায় ভাসলেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। জুবিন আর নেই, তবুও জন্মদিনে অশ্রুসিক্ত হৃদয়ে তাকেই স্মরণ করছেন অনুরাগীরা। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। রাতের বুকুত দেখা পারো তোমার ছবি। 2 মাস আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে, তবে তার সৃষ্টির আলো এখনো উজ্জ্বল। ভারতের জনপ্রিয় গায়ক সুরকার জুবিন গার্গকে জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন লাখো ভক্ত। জন্মদিনে তার বাড়িতে হাজারো মানুষের ঢল, যেখানে ছিল আবেগ, কান্না, স্মৃতি আর জুবিনের গানের সুর। ভোর থেকেই কাহিলিপাড়ায় ভক্তদের ঢল, কেউ হাতে কেক, কেউ ফুল, আর কারো চোখে অশ্রু। প্রিয় শিল্পী না থাকলেও তার জন্মদিন পালনে নেই কোনো কমতি। ভক্তদের সাথে জুবিনকে স্মরণ করে তার পরিবার। স্ত্রী গরিমা সোশ্যাল মিডিয়ায় করেন আবেগঘন পোস্ট, যা তৈরি করে হৃদয় বিদারক মুহূর্ত, কাঁদায় জুবিন ভক্তদের।
জন্মদিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত জুবিনের প্রিয় বকুল গাছের নিচে স্থাপিত তার ভাস্কর্যের উন্মোচন। পরিবার জানায় এই জায়গাটি ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। এখানে বসে তিনি সুর করতেন, লিখতেন আর ভাবতেন। ভক্তরা বলেন এই ভাস্কর্যের সামনে দাঁড়ালে মনে হবে জুবিন যেন এখানেই আছেন। শুধু কাহিলীপাড়া নয়, সোনাপুর ও সরু সজাইয়েও পালিত হয় জন্মদিন। সোনাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। 1972 সালের 18 নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ চলতি বছরের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। বেঁচে থাকলে তিনি পা রাখতেন 54-তে। 33 বছরের কর্মজীবনে জুবিন গেয়েছেন 40টিরও বেশি ভাষায় গান। কীর্তিমানের মৃত্যু নাই। জুবিন গার্গ যেন তারই উদাহরণ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। সিনেমার বাজেট 1200 কোটি, তার মধ্যে 200 কোটি নিয়েছেন পরিচালক, আর 50 কোটি রুপি খরচ করে বানানো হলো নকল ভারাণসী। মহেশবাবু অভিনীত নতুন সিনেমা ভারাণসীর পেছনের গল্প জানলে চমকে উঠবেন আপনিও। বিস্তারিত তারতিবা ফারুহির প্রতিবেদনে। ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় তুলে আনা রাজামৌলি এবার ফিরছেন টলিউড সুপারস্টার মহেশ বাবুকে নিয়ে। অফিসিয়ালি কিছু জানানো না হলেও টলিউডে জোর গুঞ্জন মুভিটির বাজেট প্রায় 1200 কোটি রুপি। তার মধ্যে পরিচালক রাজামৌলি নাকি নিয়েছেন 200 কোটি, মহেশ বাবু পাচ্ছেন 100 কোটি, প্রিয়াঙ্কা চোপড়া 30 কোটি, আর বোনাস হিসেবে পরিচালক ও নায়ক দুজনেই নেবেন মুভির 40% প্রফিট শেয়ার। সিনেমার নাম বারাণসী হলেও আসল বারাণসীতে কোনো শুটই হয়নি। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে 50 কোটি রুপি খরচ করে বানানো হয়েছে পুরো বারাণসী সেট। পাশাপাশি শুট হয়েছে কেনিয়া, আফ্রিকার জঙ্গল আর ভারতের উড়িষ্যায়। ফার্স্ট লুকে দেখা গেছে রাজামৌলি ব্র্যান্ডেড ভিএফএক্স, টাইম ট্রাভেল, রহস্যময় টোন, সবকিছুর ঘ্রাণ। পোস্টার দেখেই দর্শকরা বলছেন এটা RRR এর থেকেও বড় হতে যাচ্ছে। মুভিতে আছে টানা 30 মিনিটের অ্যাকশন ব্লক, যেখানে মহেশবাবু নিজেই শুট করেছেন, কোনো বডি ডাবল বা হেভি সিজিআই ছাড়াই। পোস্টারের পর থেকেই আলোচনার তুঙ্গে পৃথ্বীরাজের ক্রিপি ডার্ক ভিলেন্স ভাইব। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও ফিরছে বড় পর্দায়। 100টি দেশে 100টি ভাষায় একসাথে রিলিজ হতে পারে এই সিনেমাটি। 2027 সালে এটাই হতে পারে ভারতীয় সিনেমার বিগেস্ট গ্লোবাল রিলিজ। ফার্স্ট লুকেই যে লেভেলের উত্তেজনা তৈরি হয়েছে তা দেখে অনেকেই বাজি ধরে বলছেন বারাণসী বক্স অফিসে নতুন ইতিহাস লিখতে পারে। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো জুতা কিনতে মাথায় রাখুন কিছু বিষয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। জুতা যেন ফ্যাশনের সেই ছোট্ট হিরো যা মুহূর্তেই পুরো লুকটাই পাল্টে দিতে পারে। তাই স্টাইলিশ জুতা মানেই একটু বাড়তি আত্মবিশ্বাস। তবে ভুল জুতা বেছেই যদি পায়ের ফোসকা, ব্যথা কিংবা হাঁটতে ঝামেলা শুরু হয় তাহলে কিন্তু পুরো মুডটাই নষ্ট। তাই জুতা কিনতে গিয়ে একটু সময় নিন, নিজের মতো করে ঠিকটি বেছে নিন। বিস্তারিত প্রতিবেদনে। জুতা বাছাইয়ের প্রথম শর্তই হওয়া উচিত আরাম। নরম প্যাডিং বা কুশনযুক্ত জুতা পায়ে স্বাভাবিক ভরসা দেয়, অস্বস্তি বা ব্যথার ঝামেলা থেকেও দূরে রাখে। তাই নিজের পায়ের মাপ ও গঠন অনুযায়ী মানানসই জুতা বেছে নিন। আপনার দৈনন্দিন অভ্যাসও জুতার ধরনের ওপর বড় প্রভাব ফেলে। দৌড় বা জিম করলে স্পোর্টস জুতা ভালো, আর নিয়মিত হাঁটা হলে টেকসই মডেল সাহায্য করে। একাধিক পোশাকের সঙ্গে মানাবে এমন জুতা নেয়াই বেশি বুদ্ধিমানের কাজ। এতে অতিরিক্ত খরচও কমে এবং ব্যবহারও বাড়ে। যেমন কালো, বাদামি বা নুড টোন সব ধরনের লুকেই মানিয়ে যায়।
ওয়াটারপ্রুফ ও অ্যান্টি স্কিড জুতা রোদ, বৃষ্টি, শীত সব মৌসুমেই বাড়তি নিরাপত্তা দেয়। তবে ভারী জুতা এড়িয়ে চলুন, কেননা এটি হাঁটা চলায় চাপ বাড়ায়। তাই আবহাওয়া অনুযায়ী জুতা নির্বাচন করুন। সবশেষে আপনার জুতাই যেন বলে দেয় আপনার স্টাইল। তাই ট্রেন্ডের পেছনে ছুটে নয়, নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সাথে মানানসই জুতা নির্বাচন করুন। শালীন শুনি, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল থেকে একই সময় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।